শেখ হাসিনা গণভবন থেকে বের হওয়ার পরে গণভবন থেকে আমরা বেশ কিছু সিডি উদ্ধার করেছি। গণভবনের সদস্য যদি বাইরে প্রকাশ পায়, অনেক পলিটিশিয়ানের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। জয় সাহেব যে কথা বলেছেন, জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা, লুটপাট করা। সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা যারা জানেন, ছোটবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা, তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা, নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার, অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। সাইদি হত্যার মামলায় শেখ হাসিনা, জয়, ওবায়দুল কাদের সহ 12 জন পুলিশ কর্মকর্তা ফেঁসে গেলেন। ভারত থেকে শেখ হাসিনাকে দেশে এনে তার কুকর্মের জন্য তার মামলা লড়তে বললেন ডাক্তার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা এবং সেনা প্রধানের কিন্তু কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে এবং সেই সাথে সিসিটিভি ভিডিও কিন্তু ফাঁস হয়ে গেছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিও দেখতে পারবেন ডক্টর ইউনূস কবে নির্বাচন দেবে, খুব আতঙ্কের মাঝে কিন্তু সেই ঘোষণা দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন মির্জা ফখরুল কিন্তু জামায়াতবাদী দলকে দেখে খুবই ভয় পাচ্ছি, বিএনপিকে তাহলে সারা জীবনের জন্য নিশ্চিত হয়ে যাবে, এমন তথ্য কিন্তু জানিয়েছে গণমাধ্যম, সেই সাথে জানিয়েছে গোলাম মাওলা রনি সাহেব। প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা, লুটপাট করা। সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা যারা জানেন, ছোটবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা, তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা, নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার, অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে আমেরিকাতে। এই ক্রিমিনাল কনভিকশন, একটা কনভিক্টেড ক্রিমিনাল, বাংলাদেশ রাষ্ট্রের উপদেষ্টা করা হয়েছে তাকে, এবং সে 7 বছর ধরে উপদেষ্টা আছে। তার একমাত্র কাজ হচ্ছে লুটপাট। বাংলাদেশে দেখবেন 15 বছরে 2-3টা মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী দেওয়া হয়নি, প্রতিমন্ত্রী ছিল। তার ভিতরে একটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, আর একটা হচ্ছে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। এই দুইটা হচ্ছে বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য ছিল গত 15-16 বছর, এবং এই দুইটা লুটপাটের পিছনে হচ্ছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য দায়ী। আমাদের যত বিলিয়নস অফ ডলার লুট হয়েছে গত 15-16 বছরে, তার বাল্ক পরিমাণ টাকা লুট হয়েছে এই দুইটা মন্ত্রণালয়ের প্রজেক্টের মধ্যে। এবং তার ভিতরে দেখবেন ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট আছে, তারপরে শেখ মুজিবের মুজিববর্ষ পালন করার প্রজেক্ট, যেই প্রজেক্টগুলোতে বাংলাদেশে গত 15-16 বছরে সবচেয়ে পরিমাণ বাজেট অ্যালোকেট করে লুটপাট করতে দিয়ে দেওয়া হচ্ছে। যেই ডিপার্টমেন্টগুলোতে মুক্তিযুদ্ধ ব্যবসা হয়েছে, চেতনা ব্যবসা হয়েছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ করবার ব্যবসা হয়েছে, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে হলো জয়, শেখ পরিবারের সবাই জড়িত। এবং আজকে আপনারা দেখেছেন বণিক বার্তা রিপোর্ট করেছে, সিআরআই নামে একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের সাথে কারা কারা জড়িত, এবং সেখানে পুরো যে ফ্যাসিবাদের সমর্থক গোষ্ঠী যারা ছিল তাদের সবার নাম বলে দেওয়া হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সিআরআই এত খারাপ আনপ্রফেশনালি যে ফেসবুক পর্যন্ত তার 50 থেকে 60টা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, যেই মেটা আওয়ামী লীগ এবং ভারতের দালালি করেছে গত 16 বছর। এই পরিমাণ মিথ্যাচার এবং প্রোপাগান্ডা তারা করেছে। অতএব এই সিআরআই সাথে সেন্টার ফর পলিসি ইনিশিয়েটিভের সাথে যারা জড়িত ছিল, যারা অ্যাডভাইজার পর্ষদ বোর্ডে আছেন, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, কারণ তারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করার পিছনে যে বুদ্ধিভিত্তিক বৈধতা তৈরি করবার জায়গা থাকে, এটা তারা করেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি রাজনৈতিকভাবে উঠেছে এবং আইনি প্রক্রিয়াতে শুরু হয়েছে, নিষিদ্ধের অলরেডি ব্যাপারে মামলা হয়েছে। একটা বিষয় দেখেন যে আওয়ামী লীগ বিএনপি জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে, আর বর্তমানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাওয়াটা একই জিনিস না। বিএনপি জামাতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগ করেছে। যারা বাংলাদেশের সংবিধান মানেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চান, যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হইতে আকাঙ্ক্ষা পোষণ করেন, যারা রাস্তায় আন্দোলন করতে চান, এগুলো গণতন্ত্র এবং সংবিধানের কোনো কিছুর সাথে পরিপন্থী না। কিন্তু আওয়ামী লীগের বানানো 15th অ্যামেন্ডমেন্ট এবং সেখানে যে আর্টিকেল 7A আমাদের সংবিধানে যোগ করা হয়েছে, তার প্রত্যেকটা ধারা উপধারার সাথে আওয়ামী লীগের রাজনীতি সাংঘর্ষিক। আওয়ামী লীগ অবৈধ যদি বাইরে প্রকাশ পায়, অনেক পলিটিশিয়ানের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। সেটা খুবই নিকৃষ্ট কাজ হয়েছে। আমি আপনাদেরকে অন দ্য রেকর্ড বলতে পারি, শেখ হাসিনা গণভবন থেকে বের হওয়ার পরে গণভবন থেকে আমরা বেশ কিছু সিডি উদ্ধার করেছি। গণভবনের সদস্য ছিল, তারা বেশ কিছু সিডি উদ্ধার করেছিল ওখান থেকে। সিডিগুলোর কপি আমার কাছে আসছে, এবং এগুলোর রেকর্ড এতই ভয়াবহ যে এগুলা যদি বাইরে প্রকাশ পায়, অনেক পলিটিশিয়ানের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। যে এই ধরনের ভয়ঙ্কর রকমের তথ্য উনি ওনার নিজের কাছে রাখতেন। এটাতে স্পষ্ট বোঝা যায় যে এই ধরনের তথ্য নিজের কাছে রেখে তিনি এক ধরনের রাজনৈতিক যে স্পিয়ার আছে, এটাকে কন্ট্রোল করতেন, ম্যানিপুলেট করতেন। এবং এই ফিয়ার ট্যাকটিক্স অ্যাপ্লাই করে উনি রাজনৈতিক ন্যারেটিভ হয়তো চেঞ্জ করতে চেয়েছেন, কিন্তু উনি অবশ্যই ব্যর্থ হয়েছেন, কারণ ব্যর্থ হওয়ার কথা। আর যে ধরনের টেকনিকগুলো আমরা ইউজ করে থাকি বাংলাদেশে, এই টেকনোলজিগুলো যারা আমাদের প্রোভাইড করেছেন, এই প্রোভাইডারদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু সংস্থা ব্যান করে দিয়েছে। কারণ এগুলো এতটাই ইন্ট্রুসিভ যে এগুলো আপনার মোবাইল ফোনে বাগ হিসেবে ঢুকে আপনার ব্যক্তিগত সকল তথ্য হাতে নিতে পারে। আর আমাদের দেশে এই আরিফেতে যে অবস্থা তৈরি করা হয়েছিল, একটা সম্পূর্ণ রকমের ফিয়ার সার্কেল বা ভয়ের বৃত্ত
বিগত সরকার তৈরি করতে সক্ষম হচ্ছিল। কারণ আপনি যখন একটা মানুষের সকল কিছু জেনে যাবেন, তার সকল ডিজিটাল ফুটপ্রিন্ট জেনে যাবেন, আপনার জন্য অবাক হবেন যে এই সরকারের কাছে এমন টেকনোলজিও ছিল যে আপনি কোন আইপি থেকে কোন ইমেল লিখতেছেন, কাকে লিখতেছেন, এটা পর্যন্ত তারা জানতে পারত। তারা মানুষকে এতটুকু স্পেস পর্যন্ত দিত না যে আপনি নিজস্ব ইমেলের মধ্যে কাকে লিখছেন, আপনি আপনার পছন্দের মানুষের সাথে কখন কথা বলছেন, কার সাথে কথা বলছেন। মানুষ অনেক রকমের প্রাইভেট আলাপ করতে পারে। তারা ওগুলোকে পুঁজি করে মানুষকে ব্ল্যাকমেল পর্যন্ত করেছে। একটা রাষ্ট্র তো কখনো এগুলো করতে পারে না। এবং যারা এইসব কাজ করেছে, সমস্ত জঘন্য কাজ করেছে, এদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে, এবং ভবিষ্যতে আর কোন সরকারি সংস্থার কর্মকর্তারা এই ধরনের কাজ করতে সাহস না করে। পেগাসাস নামে যে টেকনোলজিটার কথা বলা হচ্ছে, সেটা বাংলাদেশ সহবশত কিনতে পারে নাই। বাট আমাদের বেশ কিছু মোবাইল সার্ভিলেন্স ভ্যান আছে। এই ভ্যানগুলোর দ্বারা তারা যে কোনো ধরনের মোবাইল ইনফেক্ট করতে সক্ষম। এখন আপনারা সবাই যেটা বললেন যে এগুলাকে রেগুলেট করা উচিত, এগুলাকে চেক করা উচিত, এবং এগুলোর পেছনে তারা কাজ করেছে, কারণ বেশ বড় সংখ্যক জনগণকে ট্রেন করা হয়েছে এগুলো অপারেট করার জন্য। তো তারা কি জানে, তারা অবশ্যই আরো অনেক তথ্য সংরক্ষণ করে রেখেছেন, এবং এই সমস্ত তথ্য এখন কোথায় আছে এগুলোকে অবশ্যই চিহ্নিত করে ধ্বংস করতে হবে। অন্যথায় পরবর্তীতে এই সমস্ত তথ্য ব্যবহার করে বিভিন্নভাবে মর্ফ করে যে কেউই এগুলোকে আপনার গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে অপ্রত্যাশিত অতিথি হয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। তাকে আশ্রয় দিয়ে এখন উভয় সংকটে ভারত সরকার। একদিকে রাখতে হচ্ছে পুরনো অতিথির সম্মান, অন্যদিকে সামলাতে হচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ। যত দিন যাচ্ছে ততই সংখ্যায় পড়েছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ। জটিল থেকে জটিলতর হচ্ছে তার বাংলাদেশে প্রত্যাপন বা ফিরিয়ে আনার আলোচনা। আসলে কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব, আর এক্ষেত্রে বাংলাদেশের অবস্থানই বা কি হতে পারে? সম্প্রতি হাসিনার বাংলাদেশের প্রত্যাপন বিষয়টি বিশ্লেষণমূলক সংবাদ প্রকাশ করে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, যেখানে বাংলাদেশ ও ভারত সরকারের সম্ভাব্য বিনিময় কূটনৈতিক পদক্ষেপ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হচ্ছে একের পর এক মামলা। এমন অবস্থায় বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে কোনো সময় চাপ দিতে পারে। এমনটা হলে তা দুই দেশের মধ্যে বিরূপ সম্পর্কের সূচনা করতে পারে। দুই দেশের মধ্যে বিনিময় সহজ এবং দ্রুত করতে ভারত এবং বাংলাদেশ 2013 সালে একটি প্রত্যাপনের চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এমন ব্যক্তিদের প্রত্যাপন করার কথা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়েছে। চুক্তিতে বলা হয়, 1 বছরের কারাদণ্ডযোগ্য সকল অপরাধী প্রত্যাপন এর আওতায় পড়বে। তবে এক্ষেত্রে শর্ত হলো অপরাধটি অবশ্যই উভয় দেশের শান্তিযোগ্য হতে হবে। উল্লেখ, এই চুক্তির আওতায় 2015 সালের আলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে সফলভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাপন করা হয়েছিল। তবে এই চুক্তির 7 ও 8 নম্বর ধারা অনুযায়ী প্রত্যাপন প্রত্যাখ্যানের সুযোগও দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে এমন প্রমাণিত হলে প্রত্যাপনের আবেদন নাকচ করা হবে। তবে চাইলেই প্রত্যাপন এড়ানোর জন্য যে কোনো অপরাধকে রাজনৈতিক প্রকৃতির অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। কেননা কেউ যদি হত্যা, গণহত্যা, গুম এসব অপরাধে অভিযুক্ত হয়, তার ক্ষেত্রে সেটি রাজনৈতিক মামলা হিসেবে গণ্য হবে না। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং হত্যা মামলা দায়ের হয়েছে, ফলে চুক্তি অনুযায়ী তাকে ভবিষ্যতে বিচারের আওতায় আনতে দেশে ফিরিয়ে আনার আবেদন করতে পারে বাংলাদেশ সরকার। এখন প্রত্যাপনের প্রক্রিয়া শুরু করার জন্য একটি উপযুক্ত আদালত ধারা, শুধুমাত্র একটি গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োজন। বিএনপির কয়েক যুগের প্রক্ষিত সাবেক নেতারা এখন দুই কুল হারিয়ে দিশেহারা। বিএনপিতে ফেরার পথ বন্ধ, আবার জনগণের দৃষ্টিতে জাতীয় বেঈমান ও স্বেচ্ছা শেখ হাসিনা সরকারের দশরতপা পেয়েছেন। বিএনপি নির্বাচনে না থাকার সুযোগ কাজে লাগাতে ভোটের মাঠে নতুন দল ও জোট গঠন করেছিলেন বিএনপির সাবেক হেভিওয়েট অন্তত 7 নেতা। এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা, 2 জন এমপিও হয়েছিলেন। কিন্তু সংসদ নির্বাচনের 7 মাস পরে ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের পর দাপটের সাথে 7 নেতা পড়েছেন মহাসংকটে। দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার ধ্বংসের মুখে বিএনপির একাধিক নেতা বলেছেন, শাহজাহান ওমর, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, শমসের মবিন চৌধুরী, তৈয়ব আলম খন্দকার সহ 7 জনেরই স্বপ্ন ছিল এমপি হওয়া। বিজিবি 7 মহলের আলাদা গ্রহণযোগ্যতা ছিল। হঠাৎ আওয়ামী লীগ সরকারের প্রলোভনে পড়ে ভোটে গিয়ে ফুল রাজনীতিতে জড়িয়ে পড়েন। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, তারা এখন ভালো অবস্থানে নেই। কেউ কেউ তো দল বদল করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, এই মানুষটার এই মুহূর্তে বাংলাদেশ থেকে ধরেন পাওয়ার মতন সুযোগ সুবিধা নেওয়ার মতন কি আছে? মানে কোনো কিছু আছে? আমরা ভাবছিলাম একটা রাজনৈতিক দল ফাংশন করবেন, এখন সেটাও করবেন না। আজকে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন বা যে বিভিন্ন মারফত গণমাধ্যমে বক্তব্যগুলো আসছে, আমার কাছে মনে হয়েছে যে রাগে, ক্ষোভে, অভিমানে, যে আরে কোন জাতির লেগে এগুলো করতেছি, এই জাতি তো বড় অস্থির জাতি, বড় তাড়াহুড়া জাতি। নেতাদেরও অনেকের বড়ই তাড়াহুড়া, কখন যে আমরা চেয়ারটাতে বসবো।
আর এই সকল তাড়াহুড়াতে তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন আমি বিশ্বাস করি তার প্রথম দিনের বক্তব্য, জাতির উদ্দেশ্যে দেওয়া দ্বিতীয় ভাষণ, তৃতীয় দিনের বক্তব্য টোটালি আলাদা। তৃতীয় দিনের বক্তব্যটা কখন আসছে? যখন এতগুলা দল আছে, একটা লোক বিকাল 3টা থেকে খালি বৈঠক কি বৈঠক, বৈঠক কি বৈঠক, এক একজন যাচ্ছে দাবি দেওয়া 31, 75, 100, 20, 22 দাবি দেওয়া দিচ্ছে। বেটা তো ভাই আপনার বাপদাদা আছেন এই বয়সে, একটা ভালো কথা কইন তো মেজাজ গরম হয়ে যায়, তাই না? মুরব্বীরা মেজাজ গরম হয়, 84 বছর বয়স্ক একজন মানুষ, রেস্ট দরকার। আর সে এত যদি চাপ দেন তো আসেন আবার নির্বাচনী রূপরেখা নিয়ে তিনি রাগের মাথায় আমার মনে হয় যে সিদ্ধান্তটা নিছেন। কারণ বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি, যেই পরিমাণ জট লাগছে, এগুলোর খুলতে মিনিমাম 2 বছর লাগার কথা, কিন্তু আজকে তিনি বলতেছেন আমি কোনো সময় নষ্ট করবো না। তিনি কেন মনে করতেছেন যে সময়টা নষ্ট হচ্ছে? কারণ ওই রাজনৈতিক নেতারা বারবার বলছেন যে তিনি সময় অপচয় করতেছেন। গত 1 মাস আগেও তো 5 বছর আগে নির্বাচন কল্পনা তো আনেন নাই, এরপরেও যে নির্বাচন হইয়া পাশ করবেন সেটাও ভাবেন নাই। যতক্ষণ শেখ হাসিনার দম থাকতো ততক্ষণই আওয়ামী লীগ গায়ে থাকতো, এটাই বাস্তবতা। সেখান থেকে যেমনি যেমনি হোক ক্ষমতা পতন হয়েছে, তিনি আসছেন। তিনি আসার পরে প্রথম দিন বললেন যে সংস্কার করে আমরা সুন্দর একটা নির্বাচন দেব। এরপরে দ্বিতীয়বার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কি বললেন? জনগণ যতদিন চায়। এখন তৃতীয় ধাপে আইসা তিনি আজকে বক্তব্য দিয়ে বসলেন যে আমি অযথা নির্বাচন আয়োজনে সময় নষ্ট করব না, যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন দিয়ে দিব। কেন? রাজনৈতিক নেতাদের চাপে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় আমি নষ্ট করতে চাই না, অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না, খুবই দ্রুত সংস্কার কাজগুলা যতটুকু পারা যায় ততটুকু শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি আমরা করে দিব। তো এই সময় প্রধান উপদেষ্টা তিনি বলছেন যৌক্তিক সময়ে সবকিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার তিনি ওয়াদাও করছেন। কিতা করব কোন? তারিখ পে তারিখ, তারিখ পে টেলিভিশন খুললেই ডক্টর ইউনূস নিয়ে সমালোচনা, সন্দেহ, এটা সেটা, এটা হইলো কেন, ওই যে আসিফ নজরুলের পিছনে ছবি আছে কেন, তারপর হচ্ছে সাখাওয়াত সাহেব তিনি একটা বক্তব্য কেন দিলেন। এই মানুষগুলোই তো ভাই দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের কাছে বিএনপি জামাতের এজেন্ট হিসাবে মাইট টেরও খাইছে প্রায় এই লেভেলের। আজকে আপনারা তারা নগদে বানাই ফেলছেন আওয়ামী লীগের দালাল। তো ডক্টর ইউনূস নিয়ে আপনাদের চিন্তা হচ্ছে সুদখোর, আপনারা লেখা শুরু করছেন। ভাবা যায় আপনি খান্না সুদ ব্যাংকের রেখা নাকি? খালি সব মানে একদম সধি সাধ্যি পীর এই দেশের মানুষ, দুনিয়ার বাটপার এই দেশের মানুষ আমরা। অন্যের উপর আঙ্গুল তোলা খুব সহজ। একটা বয়স্ক মানুষ এত দিকে টকশু ফকশু যা আছে, বা আমার নিজের তো বিরক্ত লাগতেছে। যদি ডক্টর ইউনূস রাগ করে ছাইরাই দেয় যে ঠিক আছে বিচক্ষণ মানুষ হুট করে পদত্যাগ হয়তো করবে না, করবে কি যে নাও 2 মাস পরে ইলেকশন, জাতির এক অংশ হই হই রই রই, এরপরে আরেক অংশ আমরা যারা আমজনতা যারাই আছে মারা খাও, দখল লুটপাট চাঁদাবাজি। গত একদিনে কতগুলো দেখছেন বিএনপির ঘটনা। জামাতের 2 জনও কিন্তু আবার আসামি করছে একটা জায়গাতে মার্ডার ইস্যুতে, দেখছেনই না? আমি বানাইয়া বলতেছি, গণমাধ্যমে আসতেছে। সংস্কারটা আপাতত আপনার কাছে মনে হবে যে এটাতে আওয়ামী লীগ অ্যাডভান্টেজ পাচ্ছে, কিন্তু আপনি যদি দূরদর্শী চিন্তা ভাবনা করেন অদূর ভবিষ্যতে আপনিও অ্যাডভান্টেজ পাবেন। তবে ডক্টর ইউনূস একটা কথা কিন্তু বারবার বলছে, প্রত্যেকটা অপরাধীর বিচার হবে, প্রত্যেকটা। এক রাইতে যদি পুলিশের সব বাদ দিয়ে লায়, আর্মির সব অফিসার বদলাই ফেলে, সচিবালয় পুরো আওলাই ফেলে, ভাই রাষ্ট্রটা চলবে কেমনে? রাষ্ট্র তো ফাংশন করতে হবে। যে বলতেছেন মাঠে পুলিশ নাই, থাকবো কেমনে? যদি এখন ঘোষণা দেয় যে যারা যারা অপরাধ করছে সবাই লিস্ট করে আজকে রাত্রে ক্রস ফায়ার দিয়ে দেবো, পুরো বাংলাদেশ পুলিশ শূন্য হয়ে যাবে, পরে এত সোজা তো না, একটা সিস্টেম আছে, একসাথে সবগুলো ধরে চিপতে পারবে। যেমনে যেমনে কৌশলে কাজটা করে দেয়া এক চিপা দিয়ে হাগুবার করবে, সেই চিপার দিকে তিনি যাচ্ছেন। আওয়ামী লীগের যারা লুটপাট করছে, দুর্নীতি করছে, অন্যায় করছে, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের যে কোনো জায়গায় প্রত্যেকটা লোকের কিন্তু বিচার হবে। এখন আমরা এই যে বারবার বলে দিতেছি তারাও তো সচেতন হয়ে যেতেছে, ফাংশন করতে দিবে না। নানান জায়গা থেকে নানান কিছু কেন হচ্ছে। আল্লাহর ওয়াস্তে ডক্টর ইউনূস সাহেবরে আপনারা ধৈর্য হারা করেন না, একটু নিজের দিয়ে ভাবেন বক্তব্যের ভাষা কি, মনে হচ্ছে ফাইরা ফেলবে ওনারে, আর একটা লুটপাট করতে আসছে উনি। একটু ধৈর্য সহ্য রাখেন। এই দেশে জুলুম হয়েছে 100%, সেই জুলুমের শাস্তি আল্লাহ দিছে আওয়ামী লীগরে। আবার আপনি আরেক জুলুমকারী হিসেবে তাড়াতাড়ি বসার জন্য চেয়ারে পাগল হয়ে গেছেন, ভুলে গেলেন মাত্র 3 দিন আগের ঘটনা। তিনি কাজ করতেছে, তারা কাজ করতে দেন। অভিমান করে যদি সইরা যায়, ঠাস করে একটা নির্বাচন দিয়ে দেয় প্রয়োজনীয় পদক্ষেপ না করিয়া, এইটার ফায়দা যেমন আপনারা লুটবেন আগামী দিনে। আজকে আওয়ামী লীগ যা যা তৈরি করে গেছে এগুলো সব কিছুর প্রথম শিকার আওয়ামী লীগই হচ্ছে, তাই না? আওয়ামী লীগই তো এগুলোর এখন বাট খাওয়া খাচ্ছে, ভবিষ্যতে আবার আপনারা খাবেন। আওয়ামী লীগের পতনের পর এবং শেখ হাসিনার পলায়নের পর প্রায় 4 দিন বাংলাদেশ সরকারবিহীন অবস্থায় ছিল, এবং অনেকটা অপ্রত্যাশিতভাবে এবং অলৌকিকভাবে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে। এবং এই সরকারের সামনে হিমালয়ের মতো বড় বড় সব সমস্যা এই মুহূর্তে বিরাজ করছে। বিশাল ঋণের বোঝা, একটি 15 বছরের অপশাসনের যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্রের যে জটিলতা বা লাল ফিতার দৌরত্ব এই সরকারকে রীতিমতো বিমর্ষ করে তুলেছে। 3 নম্বর হলো যে এই সরকারের কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক যে যাকে বলা হয় রুট, পলিটিক্যাল রুট, এটি না থাকার কারণে কেবলই মাত্র সচিবালয় এবং প্রধান উপদেষ্টার যে কার্যালয় যমুনা,
এই দুয়ের মধ্যেই ক্ষমতার যে ভোল্ট পাওয়ার এগুলো লেনাদেনা হচ্ছে। কিন্তু রাজনৈতিক সরকার এবং সংসদ যদি চালু থাকতো তাহলে যেটি হতো সেটি হলো এই ক্ষমতাগুলো, ধরুন একটা জায়গাতে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তো এটি সঞ্চালন লাইনের মাধ্যমে একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব জায়গাতে বাতি জ্বালাচ্ছে। তো যখন একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয় তখন প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য যে সকল মন্ত্রী সংসদ সদস্যের যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলো সারা বাংলাদেশকে আলোকিত করে টেকনাফ থেকে তেঁতুলিয়ার একদম ইউনিয়ন নয়, ওয়ার্ডে ওয়ার্ডে। এখন এই সরকারের যে ক্ষমতা বা তার যে ডিজায়ার, সেই ডিজায়ারগুলো বাস্তবায়ন করার জন্য একমাত্র যে অবলম্বন সেটা হলো আমলাতন্ত্র। কিন্তু আমলাতন্ত্র তো আওয়ামী লীগের তৈরি আমলাতন্ত্র। আর আমলাতন্ত্র যদি রিপ্লেস হয় সেখানে বিএনপির লোক আসবে, জামাতের লোক আসবে, তাহলে তো বিএনপির ম্যানিফেস্ট যারা কর্মকর্তা সেটা বাস্তবায়ন করবে, ইনু সাহেবের কথা তারা শুনবেন না। জামাতের যে সকল কর্মকর্তা যাবেন তারা জামাতের আমিরের কথা শুনবেন। তো এরকম যখন একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আমরা যারা দীর্ঘদিন যাবত অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম, ডক্টর ইউনূসের সরকার না চাইলেও আওয়ামী লীগের পতন চেয়েছিলাম, তারা এখন যে বাস্তব অবস্থার মধ্যে পড়েছি এটির জন্য আমাদের মানসিক কোনো প্রস্তুতি ছিল না, গ্রাউন্ড ওয়ার্ক ছিল না, না রাজনৈতিক দলগুলোর, না ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংবা তার সঙ্গী সাথীদের। পুরো ঘটনাটাই ঘটেছে অল অন এ সাডেন, একেবারে হঠাৎ করে। আর এর ফলে যেটি হচ্ছে সেখানে মূল ধারার যে রাজনীতির যে স্ট্রেংথ, ভিশন এবং মিশন সবকিছু কিন্তু তছনছ হয়ে গিয়েছে। তো তছনছ হয়ে যাওয়ার ফলে যারা বন্ধু ছিল তারা শত্রু হয়ে যাচ্ছে, যারা শত্রু ছিল তারা বন্ধু হয়ে যাচ্ছে, এবং মাঠের একটা বিরাট অংশ, আমি এই যখন আওয়ামী লীগ ছিল তখন তাদেরকে বলেছি এরকম যে ধরুন আওয়ামী লীগের অস্তিত্বের জন্য বিএনপি একটা ভ্যানগার্ড বা সেফগার্ড, এবং বিএনপি যদি ভ্যানগার্ড এবং সেফগার্ড হিসেবে বিএনপিকে যে আওয়ামী লীগ তাড়িয়ে দিয়েছে, এর ফলে আওয়ামী লীগের যখন পতন হবে তখন আওয়ামী লীগ কোনো আশ্রয় পাবে না, এবং সেই ঘটনাটা ঘটেছে। এক, 2 নম্বর হলো যে এখন আওয়ামী লীগ যে শব্দ করছে সেই শব্দগুলো হারিয়ে যাচ্ছে ইথারে, সে বুঝতে পারছে না তার ভুলগুলো, তার সফলতাগুলো, রাজনৈতিক মাঠগুলো মানে যাকে বলা নীরব থাকার কারণে। যেমন আমি বলতাম যে ধরুন আল্লাহ সমুদ্র তৈরি করেছে, এবং দেখবেন বেশিরভাগ সমুদ্রের তীরেই যে বেলাভূমি, সেই বেলাভূমির পাশেই পাহাড় আছে, অর্থাৎ পাহাড় দিয়ে সমুদ্র দিয়ে সেখানে একটা ব্যালেন্স তৈরি করেছে। আবার যে নদী রয়েছে সেই নদীর 2টো কূল রয়েছে, এমন কোনো নদী নেই যে নদীর কূল নাই, অর্থাৎ সবকিছুর 2টো কূল থাকতে হবে, 2টো কিনারা থাকতে হবে। তো আওয়ামী লীগের একটা কিনারা একদিকে যদি থাকে পদ্মা নদীর একদিকে, আর অন্যদিকে যদি অন্য কিনারা বিএনপি থাকে, তাহলে তার মধ্যে যে রাজনৈতিক স্রোত ও ধারা এটি স্বাভাবিক নিয়মে যাবে। কিন্তু যদি একদিকে আওয়ামী লীগ আছে, এক কূল আছে, কিন্তু অন্য কূলে কিছুই নেই, তাহলে সেটি আওয়ামী লীগের জন্য যে কতটা ভয়াবহ এটি আওয়ামী লীগ এখন টের পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখন আবার যে প্রবলেমটা শুরু হয়েছে, সেই প্রবলেমটা হলো আওয়ামী লীগের যে বিশাল একটা সমর্থন, কর্মী, তাদের অর্থ, বিত্ত, ক্ষমতা, অস্ত্র, মাসেল সবকিছু নিয়ে তার একটা ভ্যানিশ হয়ে গেছে। 35 ভাগ লোক এখন নাই বাংলাদেশে, এবং সেটি না থাকার কারণে যেটি হচ্ছে এখানে একটা শূন্যতা তৈরি হয়েছে, এবং সেই শূন্যতার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ না থাকায় এখন বিএনপি এবং জামাতের যে দীর্ঘদিনের বন্ধুত্ব, এই সম্পর্কে বৈরিতা দেখা দিয়েছে। তো এই বৈরিতার ফলে কি হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে জামাতের আমির থেকে শুরু করে, জামাতের আমিরই মূলত স্ট্রেট ওয়েতে, ফরওয়ার্ড ওয়েতে তিনি কতগুলো কথা বলেছেন, খুবই তাৎপর্যপূর্ণ, যে রাজনীতিতে জমিদারতন্ত্র কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। এটা পরিবারতন্ত্র না বলে তিনি জমিদারতন্ত্র বলেছেন, ফিউডালিটি, সামন্ততন্ত্র, এবং স্পষ্টতই এখানে বিএনপি বা আওয়ামী লীগ যারা পরিবারতন্ত্রে বিশ্বাসী এটিকে তিনি ইন্ডিকেট করেছেন। আর তার দল গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করে, এবং এটি গণতন্ত্রের জন্য প্রাথমিক সোপান, এবং তার দল অন্যান্য যে দলগুলো এইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে চলে এটাকে সমর্থন করে, এবং এটা তিনি খুব স্পষ্টভাবে বলেছেন। এক, আরেকটি কথা তিনি ইঙ্গিত না করে বলেছেন যে কি পরিবর্তন হবে যদি এক জালিমের পরিবর্তে আরেক জালিম ক্ষমতায় আসে। তো এটা তিনি খুব সরলভাবে বলতে পারেন যে এটা একটা ওয়াজের মতো, বা এই কথায় দোষ কি, শেখ হাসিনার মতো জালিম যদি চলে যায়, আর একটা যদি নতুন জালিম আসে, তাহলে তার আমাদের এই আন্দোলনের বা আমাদের গণ অভ্যুত্থানের যে সুফল এটি আমরা পেলাম না। এই কথার মধ্যে আপনি যদি স্বাভাবিকভাবে রাখেন চিন্তা চেতনা, তাহলে আপনি কোনো ত্রুটি খুঁজে পাবেন না। কিন্তু আমাদের দেশে যেটি হচ্ছে সেগুলো সব কথার মধ্যেই আমরা খুঁত খুঁজে বেড়াই, এবং যে যাই বলুক না কেন আমরা নিজের দিকে সেই কথাগুলো নিয়ে আসি। তো এখন নিয়ে আসার ফলে কি হচ্ছে, জামাতের সঙ্গে এই জামাতের যে কথাবার্তার ধরন এবং প্রকৃতির কারণে, সংগতির কারণে বিএনপির লোকজন মনে করছে যে আমাদেরকে ঠিক জামাত ইন্ডিকেট করছে। আর এই অবস্থাতে বিএনপির যারা নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ইদানিংকালে বেশ চমৎকার কতগুলো কথা বলছেন, এবং তিনি সবসময় ভদ্র, ইনডাইরেক্টলি কোনো কথা বলেন না, পলিটিক্যাল কথা বলেন। তো তিনি তার যে পলিটিক্যাল ডায়ালগ, সেই ডায়ালগে একটা ন্যূনতম জামাতকে ইঙ্গিত করে একটা টু শব্দ তিনি উচ্চারণ করছেন না। তিনি যে জিনিসগুলো চাচ্ছেন, যে জিনিসগুলো তিনি বলছেন,
সেই জিনিসগুলোর ফলে কি হচ্ছে, আলটিমেটলি জামাতের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। যেমন তিনি খুব দ্রুত নির্বাচনে একটি রোড ম্যাপ চাচ্ছেন, ইউনূস সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাচ্ছেন। এখানে যৌক্তিক শব্দটি ইনফিনিট। বিএনপির কাছে যেটি যৌক্তিক সেটা জামাতের কাছে অযৌক্তিক হতে পারে, বিএনপির কাছে যেটা যৌক্তিক সেটি যাকে বলা হয় ডক্টর ইউনূসের কাছে অযৌক্তিক হতে পারে। তো ইনি এই যৌক্তিক যে কথা, এই কথা বলে প্রতিদিন তিনি দলকে চাঙ্গা রাখার চেষ্টা করছেন। এবং যেহেতু তার সংগঠন আছে এবং তার সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে আওয়ামী লীগকে মোকাবেলার জন্য তার ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, মূল সংগঠন আছে, ফলে এটি রাজনৈতিক প্রতিবেশ যদি তৈরি হয় সেক্ষেত্রে বিএনপি তুলনামূলকভাবে ভালো থাকবে। এই জন্য ইউনিভার্সিটিগুলো খুলে দেওয়া হোক, মার্কেট বিতানগুলো খুলে দেওয়া হোক, স্বাভাবিক জীবনযাত্রা চলুক, থানা পুলিশ প্রশাসন সবকিছু স্বাভাবিকভাবে চলুক, এই জিনিসটি আওয়ামী লীগের যে প্রতিপক্ষ বিএনপি তারা এখন চাচ্ছে। 2 নম্বরে যেটি হলো, তারা কোনো দলকে নিষিদ্ধ করার, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার শব্দটি পর্যন্ত উচ্চারণ তারা করছে না। কিন্তু ইতিমধ্যে যেটি হচ্ছে, জামাত এবং তাদের যারা সমর্থক, যারা লোকজন রয়েছেন এবং আন্দোলন যারা করছেন তাদের একটি অংশ তারা জোর দাবি করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এর কারণ হিসেবে তারা বলছেন যে যুদ্ধে যারা পরাজিত হয় এবং নতুন যখন কোনো একটি সরকার হয়, পরাজিত শক্তির সেখানে রাজনীতি করার অধিকার থাকে না, যেভাবে স্বাধীন বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। তো সেইভাবে যেহেতু একটা গণঅভ্যুত্থান হয়েছে, এখন সংবিধান অনুযায়ী গণঅভ্যুত্থান হয় না, দেশে কিছু নাই, সংবিধান কিছু নেই, তো কাজেই ডক্টর ইউনূসকে সর্বময় ক্ষমতার অধিকারী করে এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটি নতুন বিপ্লবী সরকার গঠন করার জন্য অনেক বুদ্ধিজীবী, যাদেরকে জামাতপন্থী বলা হয়, তারা বিভিন্ন মতামত প্রকাশ করে আসছেন। তো এটি যখন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ঠিক সেই সময়টাতে যখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কৌশলে, জামাতকে সমালোচনা না করে, যে না, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই, কোনো অবস্থাতে পক্ষ নেই, যে যার মতো করে রাজনীতি করবে। এবং অন্য যারা লোকজন রয়েছে বিএনপি পন্থী যারা বুদ্ধিজীবী, তাদের বক্তব্য হলো যে আওয়ামী লীগ দল হিসেবে, যেমন জামাতের যারা যুদ্ধাপরাধী ছিলেন তারা চলে যাওয়ার পর যে নতুন প্রজন্ম আসছেন তারা তো যুদ্ধাপরাধী নয়, সেখানে জামাত রাজনীতি করছে, আওয়ামী লীগ দল থাকুক, ঐতিহ্যবাহী দল থাকুক, তাদের মধ্যে যারা অন্যায় করেছে, অপকর্ম করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক, কিন্তু এই দলটির যে শূন্যতা, সেই শূন্যতা আমরা পূর্ণ করতে পারবো না। এবং এই যে পলিটিক্যাল যে ট্রিক্স, রাজনৈতিক যে কৌশল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কৌশল তিনি প্রয়োগ করার কারণে জামাতের যে যাকে বলা হয় হিসাব, সব এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে গেছে এই কারণে যে যদি ভোটের ময়দান চালু হয়ে যায় এবং আওয়ামী লীগ এবং বিএনপি যে কোনো ফর্মে যদি ইলেকশনে আসে, তাহলে আসলে এখানে আর কোনো জোট রাজনীতি লাগবে না, এবং আওয়ামী লীগ যদি সংসদে 10টা সিট পায় বা 20টা সিটও পায়, সেক্ষেত্রে মূল বিরোধী দল, মূল আলোচনা সবকিছু কিন্তু আওয়ামী লীগ কেন্দ্রিক হবে আর বিএনপি কেন্দ্রিক হবে। সেখানে জামাত যদি দেখা গেল 50টা সিটও জয়লাভ করে আসে, তবুও দেশের যে মূল ধারার যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা বিএনপিকে হারাবে এবং আওয়ামী লীগকে মোকাবেলা তাদেরকে করতে হবে। এবং সেই মোকাবেলা করে এখন তারা যেভাবে স্বাচ্ছন্দ্য অনুভব করছে, সেই স্বাচ্ছন্দ্য তারা অনুভব করতে পারবে না। তো এই কারণে দেখা গেল যে এই অল্প সময়ের মধ্যে যে টাগ অফ ওয়ার চলছে, রাজনীতির যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে প্রত্যুৎপন্নমতিত্ব, তার যে কৌশল, এবং নিঃসন্দেহে তার এই কৌশলের সঙ্গে দলের হাইকমান্ডের গ্রিন সিগন্যাল রয়েছে, দলের হাইকমান্ডের পরামর্শ রয়েছে এবং তাদের একটা কর্মপরিকল্পনা রয়েছে, এবং সেই কাজটি তিনি করছেন। আমরা মাঝে মধ্যেই আমি এখানে ফিনিক্স পাখি যে শব্দটি এটি ব্যবহার করেছি, এর কারণ হলো যে বিএনপি রাজনীতিতে অনেকবারই মনে হয়েছে এই মির্জা ফখরুল সাহেব বোধহয় আর টিকলেন না, কিংবা তাকে মহাসচিব পদ থেকে বাদ দেওয়া হবে বা তার জায়গাতে নতুন কেউ আসবে। কিন্তু দেখা গেল যখনই বিএনপির একটা সংকট এসেছে এবং সেই সংকট দ্বারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ক্ষতিগ্রস্ত হয়েছেন, জেলে গেছেন, বিপদে পড়েছেন, এমনকি অসুস্থ হয়ে গেছেন, কিন্তু প্রায় প্রতিবারই 15 থেকে 20 দিনের মধ্যেই তিনি অনেকটা ফিনিক্স পাখির মতো আবার নতুন রূপে আবির্ভূত হয়েছেন। এইবার আমরা দেখলাম যে তিনি জেলখানা থেকে বের হয়েছেন, একেবারে অসুস্থ, হুইল চেয়ারে করে তিনি বিদেশে গেছেন এবং অনেকদিন তাকে লাঠিতে ভর করে হাঁটতে দেখা গিয়েছে। বিএনপির অনেক লোক বলেছেন যে না, এবার আর তাকে দিয়ে বলা হবে না, এবং তিনি নিজেও অনেকের কাছে বলেছেন যে আমার শরীর আর কুলোচ্ছে না, আমি আর পারছি না, নতুন নেতৃত্ব আসুক, তিনি সেটা চাচ্ছেন। কিন্তু এই সময়টিতে যে একটা উন্মুক্ত রাজনৈতিক পরিবেশ এবং প্রতিবেশ শুরু হয়েছে, সেই পরিবেশের মধ্যে দেখা যাচ্ছে যে মির্জা ফখরুল সাহেবের মধ্যে ফিনিক্স পাখির মতো আবার নতুন শক্তি এসেছে। তিনি তার কণ্ঠে লালিত্য এনেছেন, বক্তব্যে তিনি আরো কৌশলী হয়েছেন, তার শরীরে প্রাণশক্তি চলে এসেছে এবং তিনি যেভাবে পুরো পরিস্থিতি মোকাবেলা করছেন ব্যক্তিত্ব দ্বারা, ফলে বিএনপি রাজনীতি এবং তার নিজের যে ভাবমূর্তিটি অতীতের যে কোনো সময়ের চাইতে তিনি আরো উজ্জ্বলতার রূপে তিনি নিজেকে তিনি উপস্থাপন করতে পারছেন। এবং সাম্প্রতিক তার কিছু বক্তব্য আপনি দেখবেন, আমরা যেমন মাননীয় প্রধান উপদেষ্টা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস বলি, কিন্তু তিনি খুব সাবলীলভাবে ডক্টর না বলে তিনি বলেছেন প্রফেসর ইউনূস। তো এই যে তার প্রফেসর ইউনূস বলা, এটার মধ্যে একদিকে সম্মান এবং অন্যদিকে তার স্মার্টনেস এবং তার কর্তৃত্ব এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা এবং তার ব্যক্তিত্ব একই সঙ্গে উজ্জ্বল হয়ে পড়েছে। কারণ হলো তিনিও শিক্ষক ছিলেন। তো তিনি শিক্ষক হিসেবে তারই একজন সহকর্মী
প্রফেসর ইউনুসকে নিয়ে তিনি যত সাবলীলভাবে কথা বলতে পারেন এবং তাকে প্রফেসর ইউনুস হিসেবে তিনি যেভাবে সম্বোধন করতে পারেন, এটি অন্য পেশার অন্য জায়গার লোকের পক্ষে সম্ভব নয়। কাজে এই যে বিএনপির যে ফিনিক্স পাখি ডক্টর ইউনুস সাহেবের এবং জামাতের এই যে এখন যে সম্পর্ক রাজনৈতিক ধরম মহরম, এর মধ্যে তিনি যেভাবে নতুন করে আবির্ভূত হয়েছেন, এটি কি রাজনৈতিক পরিণতি ডেকে নিয়ে আসে সেটি এখন দেখার বিষয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।